আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মানারান জাওদাত, এমবিবিএস প্রথম বর্ষ, পাবনা মেডিকেল কলেজ। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনেছিলাম তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে জীবের বৃদ্ধি ও বংশগতির প্রথম যে অংশটুকু অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন, এই সম্পর্কে গত ক্লাসে আলোচনা হয়েছে। তো আজ আমরা জানব দ্বিতীয় প্রকার বিভাজন পদ্ধতি অর্থাৎ মাইটোসিস বিভাজন সম্পর্কে। তো বন্ধুরা, আমরা জেনে নেই মাইটোসিস সম্পর্কে। তো প্রথমে মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। মাইটোসিসের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে দেখে নেই। মাইটোসিস বিভাজনের এক নম্বর বৈশিষ্ট্য গতদিনই বলা হয়ে গেছে, যেহেতু এইটা আমাদের দেহের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ দেহ কোষের সংখ্যা এরা বৃদ্ধি করে বিভাজনের মাধ্যমে। তো বিভাজনের মাধ্যমেই আমরা জানি কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা, এইভাবে বাড়তে বাড়তে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তো মাইটোসিসের ক্ষেত্রে দেহ কোষ যে থাকে আমাদের, সেই কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আমাদের কিন্তু কোষ আছে দুই ধরনের, দেহ কোষ আর জনন কোষ। তো দেহ কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিসের মাধ্যমে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি দেহ কোষের সংখ্যা বৃদ্ধি। এই বিভাজনে তাহলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, ফলে অপত্য যে কোষটা থাকে সেইটা নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটার সংখ্যাই সমান থাকে, যেহেতু দুইটাই একবার করে বিভাজিত হয়। তাহলে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা পাই, নিউক্লিয়াস একবার বিভক্ত হয়। এরপরের বৈশিষ্ট্যটা আমরা কি জানতে পারবো, যেহেতু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম অনেকটা এইটার মতোই, এইটার আলোকে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার করে বিভাজিত হলো। অর্থাৎ একটা যখন কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম। তো বিভাজিত হয়ে যদি দুইটাই একবার করে বিভাজিত হয়, তাহলে এই নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে আর দুইটা ক্রোমোজোম থেকে চারটা, অর্থাৎ দুইটা এইখানে দুইটা এইখানে, এই দুই কোষে দুইটা দুইটা করে চারটা তৈরি হবে, যেহেতু দুইটাই নিউক্লিয়াসও একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে। তো যখন এই দুইটা আবার ভাগ হয়ে যাবে, তখন যে দুইটা কোষ সৃষ্টি হলো সেইটা কিন্তু সমগুণ সম্পন্ন হয়। অর্থাৎ এই যে একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস, তার মধ্যে দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমোজোম। ফলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম যদি একবার বিভাজিত হয়, তাহলে যে নতুন কোষগুলো তৈরি হয়, নতুন কোষগুলোকে আমরা বলি অপত্য কোষ, আর আগের কোষটাকে বলি মাতৃকোষ। যেমন মা থেকে তার ছেলে অর্থাৎ অপত্য তৈরি হয়, সেই রকম মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মতোই অপত্য কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একই রকম, একই গুণ সম্পন্ন হয়। তাহলে আমরা বলতে পারি অপত্য কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন। মাতৃকোষ এবং অপত্য কোষ সমগুণ সম্পন্ন হয়। এবার যদি নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, আমরা দেখতে পেলাম যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষে সমান থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এরপর কি বলতে পারি আমরা, যে প্রত্যেকটা ক্রোমোজোম সাধারণত লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। এক্ষেত্রে তো এটা যখন আমরা বিস্তারিত পড়তে যাব মাইটোসিস, এই বৈশিষ্ট্যটা দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছিল এবং সেইখান থেকে এই ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে এরকম দুইটা থেকে চারটা তৈরি হয়, বা একটা থেকে দুইটা, অর্থাৎ দ্বিগুণ হয়ে যায়। তো যেহেতু লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হওয়ার মাধ্যমে অপত্য কোষে সমান সংখ্যক ক্রোমোজোম হয়, মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে যায়। অর্থাৎ সমানকে আমরা কি বলি, সমীকরণ, বা সমান থেকে কিন্তু আসে সমীকরণ, বা সমীকরণের ইংরেজি হলো ইকুয়েশন। তো
সমীকরণ তো বলা যায় না, বলতে হবে সমীকরণিক বিভাজন, অর্থাৎ মাইটোসিসটা হলো সমীকরণিক বিভাজন। ইংরেজিতে তাহলে কি বলা হবে? ইকুয়েশনাল বিভাজন। যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যাটা সমান থাকে, তাই ইকুয়েশনাল বিভাজন বলা হয় মাইটোসিসকে। তো এই ছিল বন্ধুরা মাইটোসিসের বৈশিষ্ট্য। আমরা কি কি জানলাম? যে দেহে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, ফলে অপত্য কোষটা সমগুণ সম্পন্ন হয় এবং অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে যায়, এবং এই কারণে একে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। তো এইবার আমরা দেখে নেব মাইটোসিস বিভাজনটা সাধারণত কোথায় ঘটে। মাইটোসিসের মাধ্যমে যেহেতু আমাদের দেহকোষের সংখ্যার বৃদ্ধি পায়, তাহলে সাধারণত আমাদের দেহের আয়তন বা উদ্ভিদের দেহের আয়তন বাড়বে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতেই মাইটোসিস হতে হবে। তো কোথায়? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে। আমরা আগেই বলেছি আমাদের দেহকোষের সংখ্যা কিন্তু বাড়ে মাইটোসিসের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে। এখানে একটা কথা আছে, প্রকৃত নিউক্লিয়াস, এটা মানে কি? নিউক্লিয়াস দুই রকম হতে পারে। হয়তো একটা নিউক্লিয়াস যেটার এই দিক দিয়ে আবরণী থাকার কথা ছিল এবং নিউক্লিওলাস থাকার কথা ছিল, কিন্তু সেটা থাকে না, নিউক্লিওপ্লাজম থাকে, তার মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো ভাসমান অবস্থায় থাকে, এই রকম। আর আরেকটা হতে পারে একদম কমপ্লিট নিউক্লিয়াস, তার দিক দিয়ে একটা পর্দা থাকে, তার মধ্যে একটা নিউক্লিওলাস থাকে, তার আর ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, যার উপরে ক্রোমাটিন তন্তুগুলো ভাসমান থাকে। তো এই যে নিউক্লিওলাস বিহীন এবং নিউক্লিয়ার পর্দা বিহীন যে নিউক্লিয়াস, এইটার নাম হলো আদি নিউক্লিয়াস। সাধারণত আদি যেসব জীব, যেমন ব্যাকটেরিয়া, এইসব জীবে থাকে আদি নিউক্লিয়াস, আর পরবর্তীতে উন্নত জীবে থাকে প্রকৃত নিউক্লিয়াস। তো আমরা জানি যে আদি নিউক্লিয়াস যুক্ত জীব যেমন ব্যাকটেরিয়া, এইটাই অ্যামাইটোসিস বিভাজন হয়, যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের তো একটা কোষ না, তাহলে অ্যামাইটোসিস বিভাজন দিয়ে এদের হবে না। তো যেহেতু প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহের আয়তন বাড়াতে হবে, অনেকগুলো কোষ বিভাজিত হতে হবে, তাই প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীব অর্থাৎ উন্নত জীবের দেহকোষে সাধারণত দেখা যায় মাইটোসিস বিভাজন। এরপর আমরা যেটা বলতে পারি, মাইটোসিস বিভাজনটা আর কোথায় হয়? উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গ থাকে, অর্থাৎ বর্ধনশীল মানে কি? বৃদ্ধি পেতে পারে এমন বর্ধনশীল অঙ্গের ভাজক টিস্যুতে হয় মাইটোসিস বিভাজন। একটা উদ্ভিদ যদি এই রকম আমরা কল্পনা করি, বর্ধনশীল অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয় সাধারণত কোনটা? উদ্ভিদের কাণ্ডের মাথাটা, যেটা ধীরে ধীরে বাড়ে উদ্ভিদের বয়স বাড়ার সাথে, বা মূলের মাথাটাও কিন্তু যত উদ্ভিদের বয়স বাড়ে তত মাটির গভীরে প্রবেশ করে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা কি বলতে পারি? যে উদ্ভিদের সাধারণত বর্ধনশীল অঙ্গ, যেমন কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এছাড়া যদি কোনো ভ্রূণ থাকে বর্ধনশীল ভ্রূণ ইত্যাদি জায়গায় সাধারণত মাইটোসিস বিভাজনটা দেখা যায়, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কোষে। আর যৌন জননের ক্ষেত্রে আমরা কত বলেছিলাম যে মিওসিস বিভাজন ঘটে থাকে। যদি অযৌন জনন ঘটে তাহলে মাইটোসিস বিভাজনের মাধ্যমেই জনন ঘটে, কারণ তখন তো একটা পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের দরকার পড়ে না। এইটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, এখন শুধু জেনে রাখি যেহেতু দরকার পড়ে না, একটা কোষ থেকে আরেকটা কোষ জাস্ট বিভাজিত হলেই জননটা হয়ে যায়। তো সেক্ষেত্রে শুধু মাইটোসিস বিভাজনের মাধ্যমেই অযৌন জনন ঘটে থাকে।
তাহলে আমরা কি কি পেলাম? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে মাইটোসিস ঘটে, বর্ধনশীল উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কোষে মাইটোসিস ঘটে, আর অযৌন জননের ক্ষেত্রে মাইটোসিস বিভাজন লক্ষ্য করা যায়। এবার আমরা মাইটোসিস বিভাজনের প্রসেসটা অর্থাৎ পদ্ধতি সম্পর্কে জানব। মাইটোসিস বিভাজনের সাধারণত দুইটা পর্যায় আছে, মেইন পর্যায় দুইটা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুইটা পর্যায়। তো ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিয়ন শব্দের অর্থ ক্যারিয়ন মানে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। ক্যারিওকাইনেসিস এই থেকে তাহলে বোঝা যায় ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটো মানে সাইটোপ্লাজম থেকে এসেছে, বোঝাই যাচ্ছে। তাহলে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ মাইটোসিস বিভাজনটা দুই ধাপে ঘটে। প্রথমে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন হয়, এবং তারপর সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমে বিভাজিত হয়। এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইটাই যদি বিভাজিত হয়ে যায় তাহলে কোষটাও বিভাজিত হয়ে যায়। তো সাধারণত সবসময় তো কোষটা বিভাজিত হয় না, কখনো বিভাজিত হয়। সবসময় কি মানুষ পারে? সবসময় না, মানে কিছুটা রেস্ট থাকে। একদম একটা কোষ কন্টিনিউয়াসলি বিভাজিত হয়েই যাচ্ছে তা না, হয়তো কিছুক্ষণ বিভাজিত হয় তারপর আবার রেস্টে থাকে। তো এই যে সময়টা দুইটা বিভাজনের মধ্যবর্তী সময়, সেই সময়টাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টার মানে কি? মধ্যবর্তী, আর ফেজ মানে কি? দশা বা অবস্থা। তো দুইটা বিভাজন, অর্থাৎ আগে একটা বিভাজন হচ্ছে বা হয়ে গেছে, পরে আরেকটা বিভাজন হবে কিছুক্ষণ পরে, আর এই মাঝখানের সময়টাতে কোনো বিভাজন হবে না। তো এই দুইটা বিভাজনের মাঝখানে যে সময়টা, সেটা তাহলে ইন্টারফেজ, মধ্যবর্তী দশা বা মধ্যবর্তী সময়। তাহলে ইন্টারফেজ কাকে বলবো? মাইটোসিস বিভাজনের দুইটা বিভাজনের মধ্যবর্তী সময়কে বলা হয় মাইটোসিস। এবার আমরা মাইটোসিসের প্রথম ধাপটা হলো নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসটাকে আমরা বিস্তারিত করব। ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ আছে। তো প্রথম দুইটা আমরা আজকে আলোচনা করব, পরের তিনটা পরের লেকচারে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথম দুইটার নামই আমি শুধু বলছি, যেহেতু বেশি যদি বলতে চাই তোমাদের ভুলিয়ে যেতে পারে, যেহেতু তোমরা নতুন নতুন শুনছো জিনিসগুলো। তো প্রথম দুইটার নাম, প্রথমটা প্রোফেজ। প্রো মানে আমরা জানি আগে, তো প্রথমটার জন্য তো সাধারণত প্রোফেজ হওয়াটাই স্বাভাবিক নাম। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আগে আমরা চিত্র আঁকায় নিতে পারি। প্রথমে একটা ধরলাম যে স্বাভাবিক অবস্থার চিত্র, তারপরের পর্যায়টা থাকে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম পর্যায়। নিউক্লিয়াসের বিভাজন তো 5টা ধাপে ঘটে, তার মধ্যে প্রথম ধাপটা হলো প্রোফেজ, আর তারপরের ধাপটা হলো প্রোমেটাফেজ। তাহলে ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ, তার মধ্যে প্রথমটা হলো প্রোফেজ, আর তারপর একটা প্রোমেটাফেজ। তো সাধারণত স্বাভাবিক অবস্থায় একটা কোষ কেমন থাকে? আমরা যদি 3টা কোষ তুলনা করি তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সেজন্য আমি তুলনার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি জিনিসটা। ধরলাম এটা একটা কোষ, স্বাভাবিক অবস্থায় আছে। এইটা একটা কোষ যেটা প্রোফেজ দশায় আছে, আর এইটা একটা কোষ যেটা প্রোমেটাফেজ দশায় আছে। তো আমি কিন্তু এর মধ্যে নিউক্লিয়াস বা ক্রোমোজোম আঁকাই নাই,
যেহেতু নিউক্লিয়াস আর ক্রোমোজোমেরই মেইনলি পার্থক্যটা ঘটে, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আঁকানো থেকে বিরত থাকলাম, এখন বোঝাতে বোঝাতে আঁকবো আর কি। তো আমরা মেইনলি এই মাইটোসিস বিভাজনটা হবে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন। তাহলে আমরা মেইনলি নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের অবস্থাটা দেখব। নিউক্লিয়াসটা স্বাভাবিক অবস্থায় কেমন থাকে, এইরকম অনেকটা কোষের মাঝখানে থাকে। যেহেতু আমরা আমরা বোঝার সুবিধার্থে উদ্ভিদ কোষেরই কিন্তু মাঝখানে আঁকলাম, জাস্ট বোঝার সুবিধার্থে, তোমরা এটা নিয়ে কোনো মানে গুলিয়ে ফেলো না ব্যাপারটা। তো এই মাঝখানে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের মাঝে থাকে নিউক্লিওলাস, আর তার মাঝে থাকে ক্রোমাটিন তন্তু, পেঁচানো পেঁচানো এইরকম ক্রোমাটিন থাকে। তো ক্রোমাটিন তন্তুগুলো এটা স্বাভাবিক অবস্থায়, এই যে নিউক্লিওলাস আছে, আর ক্রোমাটিন আছে। এরপর যদি প্রোফেজ ধাপে যায়, অর্থাৎ বিভাজন শুরু হয়ে গেল, প্রথম ধাপে বিভাজন, কিসের বিভাজন ঘটে? প্রথম ধাপে সাধারণত নিউক্লিয়াসটা আকারে একটু বড় হয়, নিউক্লিয়াসটা আকারে কিছুটা বড় হয়ে যায়, নিউক্লিওলাসটা আছে, আর এই যে আমাদের ক্রোমাটিন তন্তুটা, এইটা সাধারণত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। প্রথমে এটা একটু মানে কিছুটা অংশ এর কাটা হয়, ধরো এইটা একটা ক্রোমাটিন ছিল, ক্রোমাটিনের এই অংশটুকু আমরা কেটে নিলাম, তো এই অংশটুকু কেটে নিয়ে এইটাকে বলা হয় ক্রোমোজোম, জাস্ট এই রকম একটু খাটো আর মোটা হয়ে যায়, এইটাকে বলা হয় ক্রোমোজোম। পরবর্তী ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো আবার দুই ভাগে বিভক্ত হয় লম্বালম্বি ভাবে, অর্থাৎ এই লম্ব বরাবর দুই ভাগে বিভক্ত হয়। কিসের সাহায্যে? লম্বালম্বি ভাবে দুই ভাগে বিভক্ত হলো। এই যে একটা ক্রোমোজোম, ক্রোমাটিন ছিল, ক্রোমাটিনের অংশটা কেটে ক্রোমোজোম হয়ে গেছে, ক্রোমোজোম থেকে প্রোফেজ ধাপের শেষ পর্যায়ে ক্রোমাটিডে পরিণত হয়। এই যে এই অংশটা, এই একটা অংশকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড তো কার সাহায্যে বিভক্ত হয়? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় একটা গোলাকার বস্তু আছে, এইটার নাম হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা ক্রোমাটিড থাকে, আর লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে এরা ক্রোমাটিড গঠন করে। তাহলে প্রোফেজ ধাপে আমরা কি পাচ্ছি, আর কোষের নিউক্লিয়াসটা আগেই একটু আকারে বড় হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, স্বাভাবিক অবস্থায় কিন্তু এর মধ্যে সাধারণত জলীয় পদার্থ থাকে, আমরা জানি যে নিউক্লিওপ্লাজম থাকে, এটা কিন্তু অর্ধতরল পদার্থ। আর প্রোফেজ ধাপে আসলে কি হয়, যেহেতু ক্রোমাটিন গুলো খাটো মোটা হয়, নিশ্চয়ই এটা কোনো একটা কিছু প্রভাবে হয়, এই নিউক্লিয়াসের মধ্যে থেকে পানি বের হতে শুরু করে। তো যদি পানি বের হয়ে যায়, তাহলে স্বভাবতই এর মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো শুকিয়ে যাবে, তাই ক্রোমাটিন গুলো শুকিয়ে কিন্তু ক্রোমোজোম, আর ক্রোমোজোম আরো শুকিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে পানি বের হয়ে যাওয়ার ফলে। তাহলে আমরা প্রোফেজ ধাপের কয়টা বৈশিষ্ট্য পেলাম? একটা হলো পানি বিয়োজন ঘটে, পানি বিয়োজন ঘটে, এইটা একটা বৈশিষ্ট্য। নিউক্লিয়াস আকারে বড় হয়, এইটা একটা বৈশিষ্ট্য, নিউক্লিয়াস বড়। আরেকটা বৈশিষ্ট্য কি? অবশ্যই ক্রোমাটিড দিয়ে, যে ক্রোমোজোম গুলো সাধারণত ক্রোমাটিন ছিল, ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হয়েছিল, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়। তাহলে ক্রোমাটিন, এইটা থেকে ক্রোমোজোম, আর ক্রোমোজোম থেকে লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে। আমি খুবই সংক্ষেপে লিখছি, যেহেতু আমার জায়গা কম, আবার তোমাদেরকে বোঝাতে হলে একই জায়গায় আঁটালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা বইয়ে পড়লে অবশ্যই ডিটেইলি জেনে নিতে পারবে। আমি জাস্ট মেইন পয়েন্টগুলো লিখছি এবং এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আশা করি। তো এরপর যদি প্রোমেটাফেজ ধাপে আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পারবো? প্রোমেটাফেজ ধাপে
অনেক বেশি পরিবর্তন হয়। আরেকটা কথা বলে রাখি, প্রোফেজ ধাপটায় কিন্তু আমরা দেখলাম ক্রোমাটিন ছিল, সেই থেকে ক্রোমোজোম হয়েছিল, সেইটা থেকে ক্রোমাটিড হয়েছে। তো যেহেতু অনেক পরিবর্তন ঘটে, তাই প্রোফেজ ধাপটা কিন্তু সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়, অনেকক্ষণ সময় ধরে হয়। তারপরের ধাপটা থাকে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে কি হয়, এই যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসের চারদিকে কি ছিল, নিউক্লিয়ার পর্দা, এই পর্দাটা বিলুপ্ত হতে শুরু করে। এই দেখো বিলুপ্ত হতে শুরু করেছে, তাই আমি বোঝানোর জন্য ডট দিলাম। আর নিউক্লিওলাস সেইটাও বিলুপ্ত হতে থাকে, এটাও বোঝানোর জন্য ডট দিলাম। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু হয়। আর আরেকটা কি পরিবর্তন ঘটে, এই দুই মেরুতে কিছু তন্তুর আবির্ভাব হয়। এই যে একটা তন্তু, এই একটা তন্তু, এই একটা তন্তু, এই ধরলাম আরেকটা তন্তু। এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। এক একটা তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর সম্পূর্ণ যে খাঁচার মতো অংশটা তৈরি হলো, এইটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল কথাটা কমন, যেহেতু অনেকগুলো একসঙ্গে, তাই এটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখন কি হবে, এই নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমাটিড আগে থেকে তৈরি হয়েছিল, ক্রোমাটিড গুলো কই যাবে, ক্রোমাটিডের মাঝখানে ছিল সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল তন্তুর সাথে লেগে যায়, ফলে ক্রোমাটিড গুলো এইভাবে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে আটকে যায়। এইটা একটা স্পিন্ডল তন্তুর সাথে আটকে গেল, এইটা একটা স্পিন্ডল তন্তুর সাথে আটকে গেল, ধরলাম এখানে আরেকটা স্পিন্ডল তন্তু, এর সাথে একটা ক্রোমাটিড আটকে গেল, অর্থাৎ এইগুলো কিন্তু ক্রোমাটিড। এইটা সেন্ট্রোমিয়ার আর এইটা স্পিন্ডল তন্তু। সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল তন্তুর সাথে আটকে যায়। এইভাবে মোটামুটি আমাদের প্রোমেটাফেজ ধাপটা শেষ হয়। তো প্রোমেটাফেজ ধাপে তাহলে কি কি পরিবর্তন পেলাম আমরা? 1 নম্বর, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলো, স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আটকে যায় বা ক্রোমাটিড গুলো আটকে যায় সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। আর আরেকটা কি পরিবর্তন আমরা পেলাম, প্রথমেই দেখেছি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। নিউক্লিয় পর্দা তাহলে আমরা দেখতে পেলাম প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল তন্তুগুলোর সাথে ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা আটকে যায়, আর নিউক্লিয়র পর্দা আর নিউক্লিওলাসটা বিলুপ্ত প্রায় হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই নিচ্ছি, যেহেতু এর পরের ভিডিওতে আমরা এই মাইটোসিস বিভাজনটা অবশ্যই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এতক্ষণ তোমাদের সঙ্গে আমি ছিলাম। আর যদি আশা করি তোমাদের এই ক্লাসটা উপকারে আসবে, যদি উপকারে আসে তাহলেই অবশ্যই আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আর যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তো আশা করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কোনো ধরনের কনফিউশন থাকলে বা কোনো গঠনমূলক পরামর্শ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের আশেপাশের যারা এই জেএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে তোমরা শেয়ার করার মাধ্যমে এই ক্লাসের সুবিধাটা অবশ্যই তাদের কাছেও পৌঁছে দিতে পারো। এবং চারদিকে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে, এই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকবো, বাইরে যত সম্ভব কম যাওয়ার চেষ্টা করব এবং মাস্ক ব্যবহার করব। আশা করি আমরা এ থেকে উত্তরণ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।